নমস্কার, আমি বিশ্ব মজুমদার। শুরু করছি সোজা সাপটা। 1962 আর 2024, জওহরলাল নেহেরু এবং নরেন্দ্র মোদী দুজনেই পরপর 3 বার দেশের প্রধানমন্ত্রী হন। আরও একটা বিষয়ে মিল রয়েছে দুজনের মধ্যে। তৃতীয়বার সিংহাসনে বসার পর দুজনেরই চাপ ঘরে আর বাইরে। বাইরে প্রতিপক্ষ আর ঘরে বাড়তে থাকা অসন্তোষ। 62 সালে যা সামলাতে হয়েছিল নেহেরুকে, আর 24-এ সামলাতে হচ্ছে মোদীকে। দুই বড় শরিক নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডুকে আপাতত সামলে নিয়েছেন মোদী, কিন্তু কতদিন সামলাতে পারবেন সেটা সত্যিই বলা মুশকিল। উল্টো দিকে উত্তরপ্রদেশে বিজেপির খারাপ ফল প্যান্ডোরার বাক্স খুলে দিয়েছে। নেতারা একে অপরের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করে দিয়েছেন। অনেকেই এখন মজা করে বলছেন, নেহেরুকে ছুঁয়ে নেহেরুর মতোই চ্যালেঞ্জের মুখে পড়লেন নরেন্দ্র মোদী। বহু যুগ আগে এক ইউরোপীয় কবি লিখেছিলেন, ওয়ার ইজ নেভার ওভার। যুদ্ধ কখনো শেষ হয় না। রাজনীতির যুদ্ধও বোধহয় একই পথে হাঁটে। 3 মাস ব্যাপী লোকসভার লড়াই জিতে তৃতীয়বার কুর্সিতে বসেছেন নরেন্দ্র মোদী। কিন্তু নেহেরুর রেকর্ড ছুঁয়েও স্বস্তি নেই। জয়ের মুকুটে এবার শরিক কাঁটা। শরিক সামলে কি মোদী পারবেন অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করতে, নাকি জাত গণনার দাবি কাঁটা হবে মোদীর পথে? যুদ্ধ শেষে লড়াইয়ের ইঙ্গিত এরাজ্যেও। ভোটের ময়দানে বিজেপিকে দুধমুষ করেছে দাপুটে তৃণমূল, কিন্তু আতশ কাজ ফেললেই অস্বস্তির ভিড়। মুখ ফিরিয়েছে শহুরে ভোটার। মতুয়ারাও পাশে নেই। উত্তরবঙ্গ নিয়ে তো নতুন করে ভাবা দরকার। 2 বছর পর বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে 2 ফুলেরই চ্যালেঞ্জ। দ্রুত কাঁটা বাঁচতে পারে কোন জন? সত্যি কাঁটা দুদিকেই। ভোটের পর একটা বিষয় পরিষ্কার, নতুন সভাপতি পেতে চলেছে রাজ্য বিজেপি। বাংলায় পদ্মের সামনে এখন প্রচুর চ্যালেঞ্জ। ভোট প্রচুর, কিন্তু সিট কম। তার উপর যত নেতা ঠিক ততটাই গোষ্ঠী। এমন পরিস্থিতিতে কে সামলাবেন পদ্মের গাড়ি, তা নিয়ে কৌতূহল রয়েছে অনেকের মনে। এদিকে দেশে ফের কংগ্রেসের উত্থান হলেও লালের সাম্রাজ্য প্রকৃত অর্থেই অস্তিত্বের সংকটে। আমাদের আজকের মোশন, সবাই খুশি এবার ভোটে জিতেও কাঁটা ভরসা জোটে। আর এ নিয়ে বলার জন্য আজ যারা আমার সঙ্গে রয়েছেন, প্রথমে পরিচয় করিয়ে দিই। আমার একদম বাঁদিকে রয়েছেন বিজেপির পক্ষে প্রণয় রায়। প্রণয় দা, আপনাকে স্বাগত। তার পাশে রয়েছেন সিপিআইএমের পক্ষে কৌস্তব চট্টোপাধ্যায়। কৌস্তব, আপনাকেও স্বাগত। রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে শান্তনু সেন। শান্তনু দা, আপনাকে স্বাগত। একদম ডান দিকে রয়েছেন আরেক তৃণমূল নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। বৈশ্বনাথ, আপনাকে স্বাগত। রয়েছেন কংগ্রেসের পক্ষে আশুতোষ চট্টোপাধ্যায়। আশুতোষ, আপনাকে স্বাগত। এবং রয়েছেন বিজেপির পক্ষে সজল ঘোষ। সজল, আপনাকেও স্বাগত। আমাদের আজকের মোশন, সবাই খুশি এবার ভোটে জিতেও কাঁটা ভরসা জোটে। আমার প্রথম বক্তা প্রণয় রায়। প্রণয় দা, নমস্কার। স্বাধীন ভারতবর্ষের জোট রাজনীতির সফল রূপকারের নাম নিঃসন্দেহে স্বর্গীয় অটল বিহারী বাজপেয়ী। 1999 থেকে 2004 সাল এতগুলো পার্টনারকে নিয়ে যে রাজনীতির তিনি সূচনা করেছেন, তাকেই বয়ে নিয়ে চলেছেন 3 বারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। এবং 2014, 2019 এবং 2024 এই যে 3টে সরকারই কিন্তু এনডিএ সরকার। এবং যে চ্যালেঞ্জের কথা বলছিলেন, ভারতবর্ষের রাজনৈতিক নেতা হিসেবে চ্যালেঞ্জ দিয়েই শুরু করেছিলেন নরেন্দ্র মোদীজি তার রাজনৈতিক যে কর্মকাণ্ড, সেটা আমাদের ইতিহাস সবার জানা আছে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, সেদিন যখন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে তার আগের দিনের যে মিটিং, সেখানে একজন জোট নেতাকে দেখা গেল নরেন্দ্র মোদীজির
পা ধরে প্রণামের ভঙ্গিমায় তিনি করছেন। কিন্তু এটাই অদ্ভুত একটা জিনিস, কয়েক বছর আগে এই নেতাই কিন্তু নরেন্দ্র মোদীকে কেন নেতা করা হবে তার জন্য তিনি কিছুটা বিস্মিত ছিলেন। এটাই হচ্ছে নরেন্দ্র মোদী, যারা তাকে চ্যালেঞ্জ করেছিলেন, যারা তার বিরুদ্ধে কথা বলেছিলেন, তাদেরকে আপন করে নেওয়া, তাদেরকে নিজের করে নেওয়া, এটাই মনে হয় একটা জাদু আছে নরেন্দ্র মোদীজির মাধ্যমে। আর সবচেয়ে বড় কথা হলো সফল রাজনীতি, জোটের রাজনীতি সফল কেন আমি বলছি, আপনারা সবাই জানেন এর আগের বারের যে বিহারের নির্বাচন, এনডিএ নেতৃত্বে বিহারের নির্বাচন হয়েছিল, নীতিশ কুমার জি আমাদের সাথে ছিলেন, কিন্তু ভোটের ফলে দেখা গেল যে সেখানে আমাদের দল বিজেপির আসন সংখ্যা অনেক বেশি পেয়েছে নীতিশ কুমারের দলের থেকে। কিন্তু ভোটের পূর্বেই যেহেতু আমরা ঘোষণা করেছিলাম যে আমাদের জোটের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার হবে, ভোটের রেজাল্ট হওয়ার পরেও আমরা কিন্তু সেখান থেকে সরে আসিনি, আমরা কিন্তু মুখ্যমন্ত্রী তো নীতিশ কুমারকেই আমরা রেখেছি। আর উল্টো দিকে আমরা যদি পশ্চিমবঙ্গের উদাহরণটা নিই, যে কংগ্রেসের বিরোধিতা করে তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল, তার কারণ কংগ্রেস নাকি সিপিএম এর সাথে আন্ডারস্ট্যান্ডিং করে চলছে, সেই জন্য মমতা ব্যানার্জি একটা নতুন দল 98 সালে তৈরি করলেন। 2011 সালে সেই কংগ্রেসের সাথে জোট করে নির্বাচনে গেলেন, 1 বছরের মধ্যে সেই জোট ভেঙে গেল। তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা বেশি ছিল, তাদের কংগ্রেসকে আর প্রয়োজন নেই। অর্থাৎ আজকে সারা ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গে এই যে জোটের নিয়ে কথা হচ্ছে, আমরা একবারেই চিন্তিত নই দুটো কারণে। একটা হচ্ছে আমাদের যারা সঙ্গী তাদেরকে আমরা সম্মান করতে জানি, তাদের সাথে নিয়ে আমরা চলতে জানি, আর তারাও আজকে আমাদেরকে দেখেছে। এবং সবচেয়ে বড় কথা হলো 1 বছরের মধ্যে অন্ধ্রপ্রদেশে যেমন নির্বাচন আছে, 1 বছরের মধ্যে আবার বিহারেও নির্বাচন আছে। যে দুটো জোট সঙ্গীকে নিয়ে আমরা চলছি, খুব স্বাভাবিকভাবেই তাদেরও দায়বদ্ধতা আছে মানুষের কাছে। 1 বছর আগে যে এনডিএ জোটে তারা থাকলো, যে এনডিএ জোটের পক্ষে মানুষ তাদেরকে রায় দিল, 1 বছর পরে বিধানসভা নির্বাচন যখন হতে যাবে, তখন যদি আবার তারা জোট ভেঙে অন্য কিছু করার চেষ্টা করে, নিঃসন্দেহে মানুষ তাকে ভালোভাবে নেবে না, এবং এটা নিশ্চয়ই তাদের মাথায় আছে। সবচেয়ে বড় কথা হলো রাজ্য এবং কেন্দ্রের সম্পর্কটা এমন থাকা উচিত যাতে করে উভয় পরস্পরকে সহযোগিতার মধ্যে থাকে। সেই দিক দিয়ে দেখতে গেলেও এই জোট অটুট থাকবে এবং আগামী 5 বছর সাফল্যের সাথে এই জোট চলবে, এইটুকু আমরা আশা রাখতে পারি। ধন্যবাদ প্রণয়দা খুব ভালো বললেন। প্রণয়দা বিহারের কথা বলে নীতিশ কুমারকে যে চাপে আছেন নীতিশ কুমার সে কথা স্মরণ করালেন, কিন্তু আরেকটা স্টেট প্রণয়দা আপনাদেরও কিন্তু চাপ আছে, সেটা হচ্ছে মহারাষ্ট্রে কিন্তু ভোট আছে আগামী 1 বছরের মধ্যেই, 6 মাসের মধ্যেই ভোট আছে মহারাষ্ট্রে, সেটাও কিন্তু যথেষ্ট চাপের আপনাদের কাছে। আমাদের মোশন সবাই খুশি এবার ভোটে, জিতেও কাটা ভরসা জোটে, কিন্তু ভরসা জোট কংগ্রেস সিপিএম জোট, তাদের ভবিষ্যৎ কি? কৌস্তব চট্টোপাধ্যায়। আমি বিশ্বদাকে বলবো যে ঠিকই, এটা তো আশুতোষ এখানে আছে, যে আমাদের ফলাফল খারাপ হয়েছে। আমরা যে কথা মানুষের কাছে বলেছি এবারের নির্বাচনে, একটা বড় অংশেই মানুষ তৃণমূলের বিরুদ্ধে আমরা যে বিকল্প বিজেপি নয় সেটা মানুষকে উপলব্ধি করাতে পারিনি। তবে এটা ঠিক যে 2019 সালের ভোট কাছাকাছি ভোট হয়েছে, 21 সালের থেকে সামান্য ভোট কমেছে। কিছু সিট নিরিখে, কিছু অ্যাসেম্বলি আমরা দেখেছি যে আমাদের ভোটটার রেজাল্টটা খারাপ হয়েছে। কিন্তু প্রশ্ন এটা না, প্রশ্ন এটা হচ্ছে যে পশ্চিমবাংলার এই যে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনের আগে প্রণয়দা বললেন যে সঙ্গী সম্মানের কথা বললেন। প্রণয়দা, আমরা কবে দেখলাম সঙ্গীকে সম্মান করতে? দেখলাম ইন্ডিয়ার বৈঠকের পর বিজেপি নেমে গেল হই হই করে, তারপরের দিন ঠিক ইন্ডিয়ার বৈঠকের পরের দিন এনডিএর মিটিং হলো, সিকিম টিকিম থেকে ঘুমিয়েছিল তাদেরকেও ধরে নিয়ে চলে গেল মিটিংয়ে। প্রশ্নটা সেটা না, প্রশ্নটা এই লোকসভা নির্বাচনের পর আগে যে মেয়ে ছিল সেটা হাম হয়েছে। দেখবেন এখন নরেন্দ্র মোদী হাম বলে কথা বলছেন। আমরা এই কথাটা বলেছিলাম আগেই যে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, কেরোসিন তেল, দুধ, বিদ্যুৎ, এইগুলো এজেন্ডা। গোটা দেশের মানুষ এটা ঠিকই যে পশ্চিমবাংলায় হিন্দু ভোট বিজেপি টানার চেষ্টা করেছে, তৃণমূল মুসলমান ভোট টানার চেষ্টা করেছে, কিন্তু গোটা ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে একটা রায় মানুষ দিয়েছে। একটা রাজনৈতিক দল বিশ্বদা, যার রাজনৈতিক স্লোগান হচ্ছে জয় শ্রীরাম, অবাক লাগে দেখলে। কম্পিটিটিভ কমিউনালিজম হয়েছে। বিজেপির নেতারা রামনবমী করলে তৃণমূলের নেতারা হনুমান জয়ন্তী করবে। আমরা বোঝাতে পারিনি মানুষকে, আগামী দিনে বলে যাবো একই কথা, কোনো অসুবিধা নেই। গীতাপাঠ, চণ্ডীপাঠ সমান তালে চলছে। তো এবার আমরা কি দেখলাম? অযোধ্যা কি রায় দিল, উত্তরপ্রদেশ কি রায় দিল। একটা ন্যাশনাল রাজনৈতিক দলের স্লোগান
হচ্ছে জয় শ্রীরাম। এটা হতে পারে না, মানুষ এটা মানেনি, স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন। পশ্চিমবাংলার ক্ষেত্রে এটা ঠিকই যে আমরা যা মানুষের কাছে বলেছিলাম, আমরা হেরে যেতে পারি, আমরা হারতে পারি, ভোট কারুর পৈতৃক সম্পত্তি নয় বিশ্বদা। এই রেজাল্ট আপনি দেখবেন, 16 সালের রেজাল্ট দেখবেন, 21 সালের রেজাল্ট দেখবেন, পশ্চিমবাংলায় কিন্তু বিরোধী ভোটটা ফ্লাকচুয়েট করছে, ব্যাপকভাবে ফ্লাকচুয়েট করছে। দেখবেন আমাদের বিরুদ্ধে কথা, দেখবেন তৃণমূল কংগ্রেস 2016 সালের ভোটের পর, 19 সালের ভোটের পর বিজেপি তৃণমূল কংগ্রেস দেখবেন দুটো কথা বলে। এখন দেখবেন বিজেপি বলছে বিজেপি নাকি জেতেনি আমাদের জন্য। ঠিক উল্টোটা আবার দেখবেন তৃণমূল কংগ্রেস আমাদের সাথে দেখা হলে, এই তোমাদের ভোটটা পেলে না, তাহলে আমরা জিততে পারতাম, মানে 19 সালে তৃণমূল কংগ্রেস এই কথা বলছে। আমরা বলছি যে ভোট কারুর পৈতৃক সম্পত্তি না। আচ্ছা 2011 সালের আগে আমরা যে ভোট পেয়েছিলাম সে ভোটই তো তৃণমূল কংগ্রেসে গেছে, সেই কারণে তৃণমূল কংগ্রেস জিতেছে। আমি যে কথাটা বলে সাম আপ করতে চাই সেটা হচ্ছে বিজেপি বিরোধী রায় গোটা দেশে হয়েছে, গোটা দেশে বিজেপি বিরোধী রায় হয়েছে, কাট টু সাইজ হয়েছে বিজেপি। যেখানে 400 কথা বলেছিল, গল্প বলেছিল, ধুয়ে মুছে গেছে। এখন কথা দেখবেন হাম পার্টি একজন জিতেছে, তাকে মন্ত্রী করতে হয়েছে। অবস্থাটা বুঝতে পারছেন তো কোন জায়গায় গেছে? একজন জিতেছে হাম পার্টি, নাম ফাম বলে সময় নষ্ট করছি না। আমাদের কথা হচ্ছে যে আমরা হয়তো বাম কংগ্রেস হেরেছি এখানে, কিন্তু বাম কংগ্রেসের জোট থাকবে। তৃণমূল আর বিজেপি যে রাজ্যে, এই বিজেপি তৃণমূল কংগ্রেসকে হারাতে পারবে না, এটা মানুষ উপলব্ধি করেছে। সেই কথাই আমরা বলে যাব মানুষের কাছে, আর আমাদের নীতি এজেন্ডা নিয়ে লড়াই করবো। আমরা হেরেছি কিন্তু হারিয়ে যাইনি। অনেক অনেক ধন্যবাদ কৌস্তবের বক্তব্যের নির্যাস যে আজকের বিজেপি তৃণমূলের বিকল্প নয়, তৃণমূলের বিকল্প বাম কংগ্রেসই হয়ে উঠবে আগামীর ভোটে। দেখা যাক। পরের বক্তা বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। প্রচুর চট্টোপাধ্যায়ের ভিড় এবারে, 3 চট্টোপাধ্যায়। বৈশ্বনাথ, আমি শুনছিলাম আজকে প্রথমত বিজেপির এবং পরবর্তীকালে বামফ্রন্টের, তো বিজেপির স্লোগান বারবার যে ব্যর্থ হচ্ছে বা বিজেপি যা বলছে তা করতে পারছে না, এটা দেশের মানুষ তার রায় স্পষ্ট করে দিয়েছে। বললো আপকি বার, একবার বললো 400 কি পার, এবার বললো, তার আগের বার বলেছিল আপকি বার 200 কি পার 2021-এ। মানুষ মোটামুটি 2021-এ আপনারা দেখেছিলেন যে 200-র কথা বলেছিল, ঝিলকা উসপারে চলে গিয়ে 77-এ দাঁড়িয়ে গেছিল। আধা সামরিক বাহিনীর লক্ষ্য প্রায় 7 দফা ভোট, বিভিন্ন কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা, প্রধানমন্ত্রী, এবারেও প্রধানমন্ত্রী ডেলি প্যাসেঞ্জারি করে নানান ধরনের 25টার উপর মিটিং করেছেন একটা অঙ্গরাজ্যে। তারপরে ফলাফল হয়েছে যে বিজেপি ধরাশায়ী, গতবারের যে সিট ছিল তার থেকে কমে গিয়ে দাঁড়িয়েছে 12টাতে, 18টা থেকে 12টায়, আর তৃণমূল কংগ্রেস তার সিট 29-এ নিয়ে গেছে। বাংলার মানুষের রায় এবং দেশের মানুষের রায় এটা পরিষ্কার হয়ে গেছে যে বিজেপির যে রাজনীতি দেশের মানুষের মধ্যে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি করে, সেই অবিশ্বাসের বাতাবরণের বিরুদ্ধে দেশের মানুষ রায় দিয়েছে এবং বিজেপিকে ধরাশায়ী করেছে। কিন্তু আমার একটা বামফ্রন্টের কথা শুনে যেটা মনে হলো যে ওনাদের 2019-এ ওনাদের 40 জন লড়াই করেছিল, তার মধ্যে 39 জনের জমানত জব্দ হয়ে গেছিল। ওনারা অদিত চৌধুরী আর গনি খান চৌধুরীর ভাইয়ের বিরুদ্ধে প্রার্থী দেননি, বাকি 40 জনের প্রার্থী দিয়েছিলেন। তার মধ্যে 39 জনের জমানত জব্দ হয়েছিল, একমাত্র যাদবপুরে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের জমানত ছিল। এবারেও কিন্তু ওনাদের যে ফলাফল তাতে ওই মোহাম্মদ সেলিম আর সুজন চক্রবর্তী ছাড়া সকলেরই জমানত জব্দ হয়ে গেছে। কিন্তু জমানত জব্দ হয়ে গেলেও, বিধানসভায় শূন্য থাকলেও, লোকসভায় শূন্য হলেও ওনাদের গ্রাসটা রয়েছে বিজেপি থেকে বেশি তৃণমূলের প্রতি। তৃণমূলকে ওনারা অনেক বেশি ভাবে হেয় করার চেষ্টা করেন এবং যে ধরনের লাগাতার প্রচার করা হয়েছে, যেভাবে মানুষকে ভুল বোঝানোর জন্য এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল লাগাতার অপপ্রচার করেছে, কুৎসা করেছে, মিথ্যাচার করেছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলার মানুষ যে মমতা ব্যানার্জিকে সাপোর্ট দিয়েছে, এটাই প্রমাণ করে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের প্রচুর আস্থা রয়েছে। নীতিশ কুমারকে কারা পল্টুরাম বলেছিল, কারা চন্দ্রবাবু নাইডুকে হেনস্থা করেছিল, এখন সেই নীতিশ কুমারের সাহায্য নিতে হচ্ছে, চন্দ্রবাবু নাইডুকে সাহায্য নিতে হচ্ছে একটা সরকার চালানোর জন্য। তাহলে এই যে এত হামবড়ার ভাব, এই যে নরেন্দ্র মোদির গ্যারেন্টি, এটা তো মানুষ তো আজকে সেই গ্যারেন্টিটাকে ফেলে দিয়েছে, এই গ্যারেন্টি মানেনি, মোদিকে রিজেক্ট করেছে, বিজেপিকে রিজেক্ট করেছে। তাই তার যে স্লোগান ছিল সেটা আখেরে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছেন এবং এটা বোঝা গেছে যে মানুষ
এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারে যারা আছেন, যারা নিজেরা বলছেন যে জোট সরকার, এই জোট টিকবে বলে আমি মনে করি না। এবং যে পাঁচ মিশালি সরকার হয়েছে, আপনি আগামী দিন দেখবেন যে এর ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়ায়। অনেক ধন্যবাদ বৈশানর। জোট টিকবে না এবং 5 মিশালি সরকারের ভবিষ্যৎ অত্যন্ত অনিশ্চিত, তার বক্তব্য। আশুতোষ চট্টোপাধ্যায়, কংগ্রেসের পক্ষে। নমস্কার। প্রথমেই বলি যে এখানে একটা কথা উঠলো সম্মান নিয়ে। আমি জানি না আরএসএস প্রধান মোহন ভাগবতের কাছে এই কথাটা বললে উনি কি উত্তর দেবেন, প্রথম। দ্বিতীয় হচ্ছে যে এই যে বিজেপির মানসিকতা, যেটা নিয়ে বারবার আলোচনা হচ্ছে, আমি ছাড়া কিছু দেখতে পান না, এখন অনেক কিছু বলছেন। আমি তো অবাক হয়ে গেলাম বিশ্বদা, আমি জানি না কেন, আপনিও নিশ্চয়ই অবাক হয়ে থাকবেন। কনস্টিটিউশনকে যেভাবে প্রণাম করছেন, কনস্টিটিউশন বলে উঠছে যে এত বছর যা করলে এখন আমার কাছে এসেই মাথা ঝোকাতে হচ্ছে। অদ্ভুত লাগছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম, মোদী হয়তো মুমকিন হয় যিনি বলেছিলেন, 400 পারের কথা বলেছিলেন, এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে সরকার হয়েছে, তোমার কি মনে হয় না যে ওনার রেজিগনেশন দেওয়া উচিত? তার কারণ যে মানুষটা সমস্ত জায়গায়, কোথাও ইডি সিবিআই কে কাজে লাগানো থেকে শুরু করে বেকারত্বের কথা বলেন না, মণিপুরের মতন জায়গায় যান না, তিনি প্রধানমন্ত্রী হচ্ছেন। আবার 3.0 করে বিভিন্ন জায়গায় দেখানো হচ্ছে, মানুষের টাকায় কোটি কোটি টাকা খরচা করে সেখানে শপথ সভা হচ্ছে। অদ্ভুত লাগছে। রাহুল গান্ধী বলেছিলেন ডারোমাত, ভারত জোড়ো যাত্রা। ভারত জোড়োর পক্ষে ভোট হয়েছে, ভারত তোড়োর পক্ষে ভোটটা হয়নি, এটা নরেন্দ্র মোদী বুঝে গেছেন। ওই জন্য উনি হাম করছেন, সবাইকে নিয়ে চলার কথা বলছেন। কিন্তু বক্তব্য থাকে যে এনডিএ, যেটা নিয়ে বারবার করে আলোচনা হচ্ছে, এনডিএ শরিকরাই তো এনডিএর সাথে নেই। তোমাদের মনে নেই? তোমরা তো সাক্ষী নিজেরা, যারা প্রেস মিডিয়ার মানুষ। এনডিএ মিটিং আগে হয়েছিল, আমরা কি দেখেছি? ওই মোদীকেই দেখাচ্ছে। এনডিএ কে আছে কেউ নাম জানতো? কেউ জানতো না। ইন্ডিয়ার মিটিং হওয়ার পরে এনডিএর নাম শোনা যাচ্ছে, আমরা জানতে পারছি এনারা আছেন এনডিএতে। এতদিন আমরা কেউ জানতাম না। তৃতীয় কথা আমি তোমায় বলি যে প্রধানমন্ত্রী নিজে বলছেন মহাত্মা গান্ধীকে কেউ নাকি জানতো না, হঠাৎ করে এখন মহাত্মা গান্ধীর কথা কেন মনে পড়ছেন? আচ্ছা, জওয়াহরলাল নেহরুর সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি তুলনা করা হচ্ছে, এটা হাস্যস্কর বলে আমি অন্তত মনে করি। তার কারণ জওয়াহরলাল নেহরু এই মোদিজির মতন ভগবান রামকে রাজনীতির বাজারে নামাননি, এবং ভগবান রামকে আমরা পুজো করি, আমরা রাজনীতির অঙ্গ হিসেবে মনে করি না। আজকে ওই জন্য অযোধ্যার ফ্লাইটগুলো বন্ধ হয়ে যাচ্ছে, জানো তো? তার কারণ সেখানকার মানুষ বলছে যে আমাদের কাজ চাই, অর্থনীতি চাই, আমরা বেটার স্ট্যান্ডার্ড অফ লিভিং চাইছি। প্রেস বলছে যে প্রেসের নিজস্ব ফ্রিডম ইন্ডেক্স বাড়াতে চাইছে, এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রমশ কমছে, মানুষের বলার অধিকার কমে যাচ্ছে। এই জন্য রাহুল গান্ধী রাস্তায় নেমেই কথাটা বলেছিলেন। এবং আমি তোমায় বলি, যারা স্বপ্ন দেখেছিলেন কংগ্রেস মুক্ত ভারত, এত স্লোগান শুনলাম, আবার কেউ কেউ স্বপ্ন দেখেছিলেন কংগ্রেস মুক্ত পশ্চিমবঙ্গ, তারাও বুঝতে পারছেন যে 100 কোটি চেষ্টা করেও কংগ্রেসকে থামানো যায়নি। 11টা বিধানসভা এগিয়ে আছে, এত কথা বলেছিলেন, আর একটা বিধানসভায় বামরা এগিয়ে আছে। তাই আমরা মনে করি যে মানুষের যে দৈনন্দিনের লড়াই, আমরা হেরেছি ঠিকই, অধীর রঞ্জন চৌধুরী আমাদের প্রিয় সভাপতি, আমাদের নেতা হেরেছেন, কিন্তু আমরা হারিয়ে যাইনি। উনি যে ভোটটা পেয়েছেন, ওখানে পোলারাইজেশনের পলিটিক্স গুজরাট থেকে উড়িয়ে আনা হচ্ছে। যে প্রার্থী বলছেন ওখানকার, আমার বলতে কোনো দ্বিধা নেই, তিনি একজন সম্মানীয় ক্রিকেটার, আমি সম্মান করি, কিন্তু যখন উনি রাজনৈতিক ময়দানে নামছেন, যেরকম অভিজিৎ বাবুকে বিজেপি নামিয়েছেন, ঠিক সেইভাবে ইউসুফ পাঠান বলছে আমার তো ঘর এখানে নয়, ভাদোদারায় থাকবো। তাহলে মানুষকে তার এমপি সার্টিফিকেট নিতে এখন তার আইপিএল এর ময়দানে টিকিট কেটে নিতে যেতে হবে, যা অবস্থা। তাই রাজনৈতিক কর্মীদের ইভ্যালুয়েশন হওয়া দরকার, রাজনৈতিক নেতাদের ইভ্যালুয়েশন দরকার, এবং পশ্চিমবঙ্গের মানুষ আগামী দিনে ঠিক সেটা করবে বলে আমার ধারণা। ধন্যবাদ আশুতোষ। কংগ্রেস হেরেছে, কিন্তু হারিয়ে যায়নি, হারিয়ে যাবে না, এটা আশুতোষের বক্তব্য। সজল ঘোষ। আশুতোষের কথা যে টেনেই পেছন দিক থেকেই শুরু করি। হ্যাঁ, বলছে যে মোদিজি খালি আমি করেছে। কে বলছে? আশুতোষ। আশুতোষ তখন হয়তো ছোট ছিল, আর দলটা করেনি সেই সময়। আমরা জানতাম ইন্ডিয়ার্স ইন্দিরা, ইন্দিরাস ইন্ডিয়া। হ্যাঁ, বলছি। হ্যাঁ, তো যারা এই কথাগুলো বলতো, তারা আজকে আমিত্বের কথা বলছে। ইন্দিরার ভারত যারা বলে এসছে, তারা আমিত্বের কথা বলছে যে ধরুন রাহুল গান্ধী রাস্তায়, পশ্চিমবঙ্গের রাস্তায় দেখতে পেয়েছে? পশ্চিমবঙ্গের রাস্তাতে কখনো দেখতে পাই? আরে ভারতবর্ষ তো বুঝলাম রে ভাই, আগে তো নিজের ঘর বাঁচাও। আমি তোমার সময় কথা বলিনি। দেখুন, আমাদের রেজাল্ট খারাপ হয়েছে,
সর্বোপরি আমাদের রেজাল্ট খারাপ হয়েছে, এই নিয়ে আমাদের খুব একটা বলার কিছু নেই। কিন্তু রেজাল্ট খারাপ আর ভোট খারাপ পেয়েছি, এই দুটোর মধ্যে অনেক তফাৎ। কোনো এক সময় উত্তরপ্রদেশে মায়াবতী 19% ভোট পেয়ে সর্বোচ্চ সিট পেয়েছিলেন, 19% ভোট। ঠিক আমরা এখানে গতবারের ভোট ধরে রাখার পরেও 5 লাখ ভোট আমাদের বেড়েছে, আমাদের সিট কমে গেছে। সিট কমে যাওয়ার যন্ত্রণা যেমন আছে, ভোট বাড়ার সফলতাকেও ভুলে গেলে চলবে না। বাট আজকে প্রোপাগান্ডার যুগে সেটা হয়তো একটুখানি লাইমলাইটের বাইরে ডিপোকাস্ট। বলছে যে ধরুন যে আবার একই কথা, জোট তো ভালো জোট, খুব ভালো জোট হয়েছে। সিপিএম একই কথা বলছে যে ম্যায় করেছে মোদিজি, এখন হাম বলছে। কিন্তু আমি যদি প্রশ্ন করতে চাই, ভাই তোমরা কারা বলছো এই কথা? যারা পশ্চিমবঙ্গে 23টা বোধহয় প্রার্থী দিয়েছিল, না 25টা প্রার্থী দিয়েছিল, দুটো ছাড়া যারা সবকটায় জামানত খুইয়েছে। আমি বলবো সিপিএম এবং কংগ্রেসকে, যদি তারা প্রকৃতভাবে তৃণমূল বিরোধী হয়, তাহলে 2-4 বছর তারা রেস্ট নিক। তাদের কথা মানুষ শোনেনি, যে কথাটা আজ শোনেনি সে কথা কালও শুনবে না, এটা মাথায় নিতে হবে। আমি বলি এইভাবে ভোট কেটে তৃণমূলকে জিতিয়ে আসলে যে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করতে চায়। দেখুন, রাজনীতিতে সবসময় জোট বেঁধে ভোট দেওয়া মানেই জোট করা নয়, কখনো কখনো নিজেদের নাক কেটে বিজেপিকে হারানোটাও জোটের খেলা। এই খেলাটার কথা মাথায় রেখে ওরা খেলেছে এখানে। আপনি আমাকে বলুন না, বলছে যে ইন্ডিয়ার বিরাট সাফল্য। আচ্ছা, পশ্চিমবঙ্গে আমরা দাঁড়িয়ে আমরা কোথায় INDIA বা ইন্ডিয়া অ্যালায়েন্সকে কোথায় দেখতে পেলাম? আমরা তো সেখানে কোথাও দেখতে পেলাম না। আমার প্রশ্ন হচ্ছে যে বিজেপির স্লোগান ব্যর্থ, তৃণমূলের বৈশাদা বলেছেন। আমি বলি ভুলে গেছেন 42-এ 42, হয় এবার নয় নেভার। দেখুন, রাজনীতিতে এবারও হয়নি, নেভারটাও হয়নি। মমতা ব্যানার্জি বলেছিলেন হয় এবার নয়তো নেভার, সেবারও হয়নি, নেভারও হয়নি, পরবর্তী দিনে জায়গা পেয়েছিলেন। অতএব রাজনীতি সম্ভাবনার খেলা, সেখানে এগুলো ভেবে লাভ নেই, ঠিক উঠে আসবে টিম। হ্যাঁ, আমি একটাই কথা আবার আপনাদের মাধ্যমে বলতে চাই, যারা এই যে আপনি একটা লিখেছেন যে সবাই আনন্দে আছি জোটের, কি যেন স্লোগানটা, সবাই খুশি এবার ভোটে, সবাই খুশি এবার ভোটে। না, যদি সত্যিই বলেন যে না আমরা আশানুরূপ ফল করতে পারিনি, কিন্তু এটাও ঠিক যে নরেন্দ্র দামোদর মোদী যদি আজকে এই মুহূর্তে ভারতবর্ষের ধন্যবাদ। প্রধানমন্ত্রীত্বের আসনে না বসতেন বা না বসেন, তাহলে আগামী দিনের ভারতবর্ষের চেহারাটা অত্যন্ত অন্ধকারময় হবে, এটা বিরোধীরাও জানে। ধন্যবাদ সজল। মোশন ছিল সবাই খুশি এবার ভোটে, সত্যি সজলের কথার পর এটা পরিষ্কার, সবাই খুশি, সজল খুশি, আশুতোষটাও খুশি, কারণ ওদের 10টা সিটে অন্তত এগিয়ে আছে। CPIM তারাও খুশি, তারাও 1-2 সিটে এগিয়ে আছে। যদি ফলের নিরিখে বলতে হয়, সবাই কিন্তু খুশি। শান্তনু সেন। বিশ্বদা, আমি প্রত্যেকবারই আপনার এই অনুষ্ঠানে এসে একটা কবিতা দিয়ে বলা শুরু করি, এবারও তার ব্যতিক্রম করব না। আপনার মোশনকে সামনে রেখে, লাইনে দাঁড়িয়ে দেশের মানুষ দিলেন প্রতিবাদের ভোট, অস্থায়ী নরবরে একটা সরকার গড়ল এই সুবিধাবাদী জোট। যেহেতু আমি সবার শেষে বলছি, আমি প্রত্যেকের কথাই একটু টেনে বলবো। প্রথমেই আমি আপনাকে দিয়ে শুরু করব। আপনি বারবার মুখবন্ধে জওহরলাল নেহরুর সাথে নরেন্দ্র মোদীকে এক পংক্তিতে বসাতে চাইছেন। দেখুন, মাথায় রাখবেন, দাড়ি থাকলেই রবীন্দ্রনাথ হয় না। মোদীজি 2021-এর আগে দাড়ি রেখে বাংলায় রবীন্দ্রনাথ সেজে প্রচার করার চেষ্টা করেছিলেন। আর আপনাকে একটু বলে দিই বিনয়ের সাথে, জওহরলাল নেহরু 3 বার না, তিনি 4 বার প্রধানমন্ত্রী হয়েছেন। 52 সালের লোকসভার আগেও, ওই ইন্টারিম পিরিয়ড 1947 সালে স্বাধীনতার পরেও তিনি প্রধানমন্ত্রী ছিলেন। বিজেপির প্রতিনিধি প্রণয়বাবু বলেছেন যে জোটের ধর্ম, আমি স্মরণ করিয়ে দিই, বাজপেয়ীর জোট আর মোদীজির জোট এক নয়। আর এই বাজপেয়ীজি নরেন্দ্র মোদীকে রাজধর্ম পালন করতে বলেছিলেন, এটা বোধহয় ওনারা ভুলে গেছেন। আজকে তিনি এনডিএ সরকারের বড় বড় কথা বলছেন। এই নির্বাচনে নরেন্দ্র মোদী যতগুলো সভা করেছেন, একটা সভার অডিও ক্লিপিং আপনি দেখান যেখানে বলেছে আপকি বার এনডিএ সরকার, প্রত্যেকবার আপকি বার মোদী সরকার, মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। তিনি তো নিজেকে দলের ঊর্ধ্বে নিয়ে চলে গিয়েছিলেন। আজকে উপায় নেই, সেই নরেন্দ্র মোদীকে যখন বিহারে নীতিশ কুমার আসছে, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থেকে উঠে চেয়ার ছেড়ে দাঁড়াচ্ছেন, নীতিশ কুমারকে পাশে বসাচ্ছেন, তারপর নিজে চেয়ারে বসছেন। এর থেকে দুঃখের আর কিছু হয় না। আজকে পশ্চিমবঙ্গের কথা বলছেন,
2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস একক শক্তিতে 184টা আসন পেয়েছিল। তৃণমূলের হাত ধরে সেই সময় সাইনবোর্ড হয়ে যাওয়া কংগ্রেস বেঁচে গিয়েছিল। কংগ্রেসের হাত ধরে তৃণমূলকে সরকার গড়তে হয়নি। আজকে উনি বলছেন যে রাজ্যের সাথে কেন্দ্রের সম্পর্ক নাকি ভালো হওয়া উচিত। বিগত 10 বছরে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে যারা ভেঙে তছনছ করে দিল, যারা বাংলা থেকে 4,60,000 কোটি টাকা ট্যাক্স নিয়ে গিয়ে 1,60,000 কোটি টাকা দেয় না, যারা বিরোধী শাসিত রাজ্যগুলোকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখায়, তাদের মুখে আজকে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর কথা। আমার সিপিএম এর বন্ধু কৌস্তব বলছিলেন যে তারা খুব খুশি। আমি আবার স্মরণ করিয়ে দিই, এই লোকসভা নির্বাচনে তারা 29টা আসনে প্রার্থী দিয়েছিল, 27টা আসনে তাদের জামানত জব্দ হয়েছে। আর কৌস্তব ভাইকে বলি, মোদিজি এখন শিফট করেছেন, তিনি আর জয় শ্রীরাম বলছেন না। তিনি তো বায়োলজিক্যাল প্রোডাক্ট নন, তিনি নাকি ওপর থেকে স্পিরিচুয়ালি প্রডিউসড হয়েছেন। তিনি আজকাল ওই উড়িষ্যার যে আমরা যাকে প্রণাম করি, সেই মহাপ্রভু জগন্নাথ দেব, তিনি নাকি মোদিজির ভক্ত। এখন মোদিজি জয় শ্রীরাম থেকে জয় জগন্নাথে নেমে এসেছেন। আর যে কথা আমি আপনাদের বলবো, সিপিএম এর পার্টি অফিস খুলে দেবো যদি আমরা ভোটে জিতে যাই, কে বলেছে? কুচবিহারের বিজেপির প্রার্থী বলেছে। এর থেকে সহজে অনুমান করা যায়। আর আশুতোষ বলছিলেন যে কংগ্রেস মুক্ত বাংলা, আমরা এই অধীর চৌধুরী নেতৃত্বাধীন কংগ্রেসের কথা আবার বলছি। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যদি বিজেপিকে সহযোগিতা না করত, আর অধীর চৌধুরীর নেতৃত্বাধীন কংগ্রেস সিপিএম এর সাথে হাত মিলিয়ে যদি বিজেপিকে অক্সিজেন না দিত, তাহলে বিজেপির আসন সংখ্যা 2 থেকে 3টে হতো কিনা সন্দেহ। আর শেষ করব সজলকে একটা কথা বলে, একটা আমার বিনয়ের সাথে আবেদন, সিপিএম বাংলায় শূন্য হয়ে গেছে, কংগ্রেস বাংলায় শূন্য হয়ে গেছে, বিজেপিকে মানুষ খাদের কিনারায় পৌঁছে দিয়েছে। তারপর যেভাবে তোমাদের গোষ্ঠীদ্বন্দ্বের মুসল পর্বটা শুরু হয়েছে, সখাত সলিলে তোমরা যদি ডুবে যাও, 2026-এ আমরা লড়াই করব যখন 250টা সিট নিয়ে মমতাদিকে চতুর্থবার মুখ্যমন্ত্রী করার জন্য। তার আগে তোমাদের দলটা অন্তত টিকিয়ে রাখো, এটা আমার করজোরে বিজেপির কাছে অনুরোধ। ধন্যবাদ। দল টিকিয়ে রাখো সজল। বলি। হ্যাঁ, বলবে দল টিকিয়ে রাখো, এটা কিন্তু করজোরে ইয়ে। কিন্তু একটা কথা না বলে পারবো না শান্তনুদা, সেটা হচ্ছে জওহরলাল নেহরু অবশ্যই নির্বাচিত প্রধানমন্ত্রী 3বারই হয়েছিলেন, 47 থেকে 52। দেশে তো কোনো নির্বাচন হয়নি, প্রথম নির্বাচন 52 সালে। সুতরাং সেই অর্থে আমরা বলেছি। হ্যাঁ, কি বলছেন? না, খুব ভালো বললেন যে রাজ্য কেন্দ্র সম্পর্ক ভালো হওয়া উচিত, প্রণয়দা বলেছিল বলে। হ্যাঁ, লম্বা চওড়া ডাক্তারবাবু ভাষণ দিয়ে দিলেন। আরে কেন্দ্র রাজ্যের সম্পর্ক ভালো করা উচিত, এটা গতকাল ভাইপো টুইট করে বলেছে, সেটা বোধহয় পড়তে ভুলে গেছে। আপনি সিপিএম পার্টি অফিস খোলার কথা বলেছেন তো? আমি শুনছি, আমারটাও শুনতে হবে। শুনবো, কেন শুনবো না? আমি কি আপনার মতো অসহিষ্ণু নাকি? বলুন। আমি বলছি শুনুন, আমি একজন মানে পার্টির প্যানেলিস্ট হিসেবে আমি দায়িত্ব নিয়ে বলছি, বিজেপি যদি ক্ষমতায় আসে সব পার্টির পার্টি অফিস খোলা হবে। ভোট পায়নি এমন নয়, প্রচুর ভোট পেয়েছে। 21-এর তুলনায় যে ভোট কমেছে এমনটাও নয়, কিন্তু সিট আসেনি। সংগঠনের উন্নতি না করতে পারলে সত্যি কি দিন বদলানোর আশা করছেন? দেখুন, এটা বারবার প্রমাণিত হয়েছে, যেটা সজল বলছিল যে পার্সেন্টেজ আর সিট সেটা অনেকবারই অনেক রকম হয়। আরামবাগের মতো সিট আমরা মাত্র 5,000 ভোটে হেরেছি, এরকম অনেকগুলো সিট আছে, সেই জন্য ওটা আলাদা দিক। শান্তনুদা, প্রধানমন্ত্রী মোদীজির যে কুচবিহারে মিটিংটা হয়েছিল দাদা, তৃণমূলের পঞ্চায়েতের সদস্য জমির ওপরে হয়েছিল, এটা একটু জেনে নিও, কেন দিয়েছিলেন একটুখানি বলবেন। এতই যদি আপনার মোদী কারণ বিরোধিতা বাংলায় থাকে, ডেমোক্রেসি বিরাজ এবং করে। সিএতে এখানে 8জন সাংসদ ভোট দেননি। উত্তরটা নিন, আমি উত্তরটা আমি বলে দিই দাদা, একটু উত্তরটা বলতে নিন। দিন। 1952 সালের বুঝেছি পর আমি। থেকে এই প্রথম না, যে বিয়ে বুঝেছি। নির্বাচন ঘোষণা হওয়ার আগে একসাথে থেকে মিলে লড়ছেন, আমরা জানি। নির্বাচনের শেষ ট্যাসিট পর্যন্ত অ্যালায়েন্স চলছে, ঠিক, 26 থেকে 27টা একদম সভা বাস্তব করেছে দাদা, নরেন্দ্র একদম মোদী। একদম আপনার আরে পক্ষ আপনারা দিয়েছে। জোটে আছেন। না, না, তৃণমূল কংগ্রেস এবার আমার বক্তব্য হচ্ছে, আমি না, তৃণমূল একটু বাংলার দাদাকে মনে করিয়ে কংগ্রেসের সাথে দিই, জোটে উনি নেই। অদিত চৌধুরীর কথা বলছেন। তৃণমূল বাংলার কংগ্রেসের সাথে জোটে অদিত নেই। চৌধুরী বাংলার তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় একটাই। কংগ্রেসের সাথে জোটে এবারে আছে। তাহলে আমরা বলতে না, বাদ এক দাও, নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেস তৃণমূল এক আর নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। অভিষেক কংগ্রেস এক বন্দ্যোপাধ্যায়ের নয়। কথা আপনারা শুনছেন না, অন্যায় করছেন। পবন খেরা তাহলে। যখন এটা বলুন আপনাদের এটা। বলে, আপনার না, অদিত না, চৌধুরী 2011-তে বিরোধিতা করে। কংগ্রেস যদি সমর্থন না করতো, মল্লিকার্জুন সোনিয়া গান্ধী খাড়গে সমর্থন বলেছেন। না বৈশ্বনাথ করতো, চট্টোপাধ্যায়। তাহলে আসতেন না আপনারা। আচ্ছা, এটা মানুন। বৈশ্বনাথ কৌস্তবের কাছে আসবো। রাজীব গান্ধীর কথা মনে করিয়ে দিলাম। বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, ইন্ডি জোটটা ঠিক কিরকম স্টুডিওতেই দেখা আমি যাচ্ছে। বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। আপনারা সরকার চালাতে পারবেন না, এটা আপনারাও জানেন। ঠিক আছে, বৈশ্বনাথ, বিজেপি তার টার্গেট 30 করেছিল, যে আমরা 30টা পাবো। তৃণমূল 30 ছুঁয়ে ফেললো, কিন্তু অস্বস্তি কিন্তু আপনাদের যথেষ্ট রয়েছে। ভোট কিন্তু মতুয়া ভোট সম্পূর্ণ হাত থেকে বেরিয়ে গেছে। গোটা
রানাঘাট, বনগাঁ এবং উত্তরবঙ্গের মতুয়া ভোট কিন্তু। না, আপনি আগের দিনও আমাকে এটা বলেছিলেন, হ্যাঁ। একটা অ্যানালিসিস বলেছিলেন যে কলকাতা পৌরসভা right। 144টা ওয়ার্ডের মধ্যে 45টা সিট, আপনার কাছে আছে, ব্রেকআপটা আছে তো? হ্যাঁ আমার কাছে আছে, যে 45টা সিট আপনি বলছেন যে এবারে বিজেপি বেশি ভোট পেয়েছে। এটা আপনাদের আগের দিন আমি- মুখ্যমন্ত্রী মানে কেন্দ্র সহ না, ভবানীপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জিতেছে, আরে এটা বহু আপনি জায়গায়, জানেন। ওখানে বহু আমি ওয়ার্ডে। আপনাকে উত্তরটা দিচ্ছি। 2019-এর সিটটাও আপনি বার করে দেখুন যে কলকাতাতে এরকম কয়েকটা ওয়ার্ডে বিজেপি এগিয়েছিল। 2021-এর সিটটা পাশে এনে দেখান, সবকটা জায়গা কিন্তু আমরা রিকভার করে নিয়েছিলাম। আর যে মতুয়া ভোটটা, যে রাজবংশী ভোটটার কথা আপনি বলছেন, সেটা যে রেজাল্টটা লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে হয়েছে, বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে কি রেজাল্ট হয় আপনি 2024-এর পর 2026-এ দেখে নেবেন। ঠিক একই ঘটনা গতবারে 2019-এ যখন লোকসভা নির্বাচনে কিছু কিছু আসনে এগিয়েছিলেন, কিন্তু 2000 যখনই আবার 21-এর নির্বাচন হলো, তখন সেই মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিল, কারণ বাংলায় মমতা ব্যানার্জির বিকল্প নেই এবং দিল্লিতে মোদির বিরুদ্ধে মমতা ব্যানার্জি। অভিষেক ব্যানার্জি বিকল্প। আপনি তো আমি তো জানতাম মমতা ব্যানার্জির বিকল্প আপনি অভিষেক বিজেপি ব্যানার্জি। পার্টিটার কথা আরে বলুন নিজের না। দলটাকে আগে বাঁচান। কোস্তাব, দেশ জুড়ে একটা সময় সিপিআইএম মানে জোটের চালিকা শক্তি ছিল। আমরা হরকিষণ সিং সুরজিৎকে দেখেছি, আমরা জ্যোতি বসুকে দেখেছি, আমরা তারও আগে EMS নাম্বুদ্রিপাতকে দেখেছি, আমরা BT রণদীপকে দেখেছি, আমরা বর্ধন সাহেবকে দেখেছি। এই যে বাম, এই যে সিপিআইএম, গোটা দেশে মাত্র 4টি আসন, পশ্চিমবঙ্গে 0, কিভাবে এখান থেকে উঠে আসবে, কিভাবে তার নতুন করে তৈরি হবে, ভাবনা চিন্তা তৈরি হচ্ছে? নিশ্চিতভাবেই করতে হবে। হিন্দি বলায় অনেক দিন বাদে আন্দোলন সংগ্রামের ফলে অমরারাম জিতেছে। দেখবেন সেই অমরারামই হয়তো লাস্ট বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়ে আমাদের রাজস্থানে। রাজ্য সম্পাদক রাজস্থানে, দেখবেন আমি হিন্দি বলায় বলছি, রাজস্থানে জিতেছে। তো সেটা আমাদের ইন্ট্রোস্পেক্ট করতে হবে। বিহারে বিশেষ করে এত কিছুর পরও বিজেপি যদি বিহারে কাট ডাউন করা যেত, তাহলে ইন্ডিয়ার রেজাল্টটা আরো ভালো হতো। যেটা উত্তরপ্রদেশে সেটা সম্ভব হলো, যেটা দক্ষিণ ভারতের কিছু জায়গায় সম্ভব হলো, বিহারে সেটা হলো না। সেগুলো ইন্ট্রোস্পেক্ট করতে হবে। বিহারে আমরাও 2টো সিটের, একটা সিটে খুবই অল্প মার্জিনে হেরেছি, 40% কাছাকাছি ভোট পেয়েছি একটা সিটে। তুমি জানো, বিশ্বদা জানবে এগুলো। কথা সেটা না, আমার কথা হচ্ছে এখানে অনেকে অনেক কথা বললেন জামানত তামানত নিয়ে। দেখবেন তৃণমূল বিজেপি একই কথা, সজলদা যা বললো বৈশাখ দাও তাই বললো। আমি তো মনে করাতে চাই সজলদাকে 2016 সালে তাহলে আলোচনা করতে হবে তো, যে বিজেপির কটা সিটে জামানত ছিল তখন বিজেপি কোথায় ছিল? 2016 সালে বিজেপি ছিল না। আরে আজকের ছিল না। বিজেপি আর সেদিনের 2014 বিজেপি সালে এক নয়। একটু বলে নি দাদা, একটু বলে দিলীপদা নি। ছিল না। 2000 দিলীপ ঘোষ ছিল তোমার না। 2000 সালের আমরা বিজেপি, বুঝতে পারছি। সিপিএম আর দিলীপ আজকের ঘোষ ছিল সিপিএম না। যা এক নয়। শান্তনুদা, অ্যাডিডাস নাই কি পড়েছে? শান্তনুদা, উপনির্বাচন ঘোষণা হয়ে গেছে। আমি যে প্রশ্নটা করছি বারবার, এর মধ্যে 2টো সিট আছে। এক, আমরা দেখেছি যে আপনি নিজেও কাউন্সিলর ছিলেন দীর্ঘদিন। এক, যে রাজ্যের অধিকাংশ পুরসভায় পুরো এলাকায় খুব খারাপ ফল হয়েছে। প্রায় 60-এর ওপর পুরসভা বেদখল হয়ে গেছে, যদি আপনি আমাকে হিসেবে বলেন। 2, মতুয়া ভোটটা সম্পূর্ণ চলে গেছে। এই যে 4টে বিধানসভায় উপনির্বাচন আছে, তার মধ্যে মানিকতলা পুরো এলাকা, আর বাগদা, আর হচ্ছে আপনার রানাঘাট দক্ষিণ, দুটোই মতুয়া অধ্যুষিত এলাকা। কি করে রায়গঞ্জটা নয়, এই 3টে কি করে মোকাবিলা করবেন? দেখুন, আমি আবার বলছি, লোকসভার পার্সপেক্টিভ আর বিধানসভা এবং পৌরসভার ভোটের পার্সপেক্টিভ সবসময় আলাদা থাকে। আমি আবার বলছি, এইখানে ইলেকশন কমিশন যেভাবে পার্সিয়ালিটি করেছে, কেন্দ্রীয় বাহিনীকে যেভাবে ইভিএম BJP নিয়ে তো কথা বলতে পারিনি। তাহলে কিন্তু আপনি বলতে পারবেন না। কাইন্ডলি এটা করে আসাদুল, বিজেপি দুজন এবং- মিলে একটা এবং- উদাহরণ স্বরূপ বলুন। আরে বিশ্বনাথ বিশ্বনাথ দু একটা বলুন, উদাহরণ আরে স্বরূপ বলুন বলুন। না, ঠিক আছে। বিশ্বনাথ দু একটা উদাহরণ ঠিক দিন। আছে। আরে দেবুদা দলে কি না, কিছু না, পেয়েছে? শুনুন, বিজেপি শুনুন, দলে কি শুনুন, পেয়েছে শুনুন। তৃণমূলে? বলুন। না, আপনিও তো বলার সুযোগ পাবেন। আমি চাই আপনি হ্যাঁ, বলার বলতে সুযোগটা পান, আমাকে বিব্রত করতে সেই সময় যাতে না হয়। এবং আমি আপনাকে একটা কথা বলছি, বাংলার মানুষ সার্বিকভাবে দেখেছে যে কোথায় কোথায় 2019 এবং 2021-এ বিজেপিকে সাংসদ বা বিধায়ক করে পাঠানোর পর এলাকার উন্নয়ন করার পরিবর্তে তারা দিল্লিতে গিয়ে বাংলার পাওনার কলকাঠির চাবিটাকে বন্ধ করে দিয়েছে। সেই জন্য সামগ্রিকভাবে সেই সমস্ত জায়গার সিংহভাগ ক্ষেত্রে মানুষ দুহাত ভরে তৃণমূলকে সমর্থন করেছে। পৌরসভার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় যেগুলো দেখেছেন,
আমি আপনাকে বলছি তার প্রতিফলন আপনি বিধানসভার উপনির্বাচনে দেখতে পাবেন না, এবং আমি দায়িত্ব নিয়ে বলছি বহু জায়গায় ভাইপোকে বললেই তারা হলো। ইতিমধ্যে মানুষ শুভেন্দু কিন্তু তাকে নেবেন? শুধরে ভাইপোই তো নেওয়ার বলেছে জন্য চেয়ারম্যান, তৎপর হয়ে শুভেন্দু আছে, তাকে নেবেন কি? পুরো কমিশনার এবং তাদের তারা বিরুদ্ধে বলছে তৃণমূল নেবে? যে আমরা হয়তো সাময়িকভাবে প্ররোচিত বা প্রলুব্ধ হয়ে ভুল করেছি, আগামী নির্বাচনে আমরা সেটা শুধরে নেব, শুভেন্দু তাকে কিন্তু এবং বলবে এই তৃণমূল, চারটে এটা বললেই তো হয়। এই চারটে উপনির্বাচনে সবটাই আপনি পাবেন, লক্ষাধিক বুঝে ভোটে গেছি। জেতা হ্যাঁ, শুধুমাত্র দেখো, দেখো, সময়ের অপেক্ষা। ভোট কত পাবে সেটাও ডিসাইড করে ফেলেছে। শান্তনুদা যেটা বলছিলেন যে পুরসভার এই লোকসভার ভোট একরকম হয়েছে, অন্য বিধানসভা পুরসভার ভোট অন্য আঙ্গিকে হবে, তো সে কথাটা তো সহজভাবে ভাইপোকেই বলতে পারতেন, কারণ তিনি তো টুইট করে বলছেন হয় কাজ করো আপনিও তো নয় পথ মোদিজির ছাড়ো, মতো ভাইপো এই যে বলছেন। জিনিসটা। নামটা বলুন না। আরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, নামটা আচ্ছা বলুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়, আরে, অভিষেক হয়েছে? আরে ভাই দাদা বললাম তো অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে মধ্য গগনের সূর্য আরে তাকাবে বিরাট বলে বড় সেই বড় সময় হ্যাঁ, 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 লুটের- লুটের ভোট দেখে বুঝতে পারছি আরে মধ্য গগনের সূর্য। ভাইপোই বলেছে। লুটের ভোট হয়েছে, লুটের ভোট, ডায়মন্ড আরে হারবারে। ভাইপোটা গালাগালি করবে, আমি ভোট দিতে পারিনি। আমি বলছি ভোট হয়নি। এইভাবে নিচ্ছেন না। আমাদেরও কষ্ট হয়েছে। কথা বলছে, কথা বলছে। না, না, হয়েছে, হয়েছে, আচ্ছা, হয়েছে, দাদা, ছাড়ো না। আরে হয়েছে অভিষেক দাদা, ভোট চুরি দাঁড়াও। করেছে। আরে চোর বলে সবাই চোর বলে না, ভোট চোর বলে না। আশুতোষ, এই যে অবস্থা চলছে, আমরা ভোটের আগেও দেখেছিলাম, সজল পরিষ্কার করে দিল মোহনবাগান ইস্ট বেঙ্গল, অর্থাৎ সেই বাইনারির কথা বলছে, হয় তৃণমূল নয় বিজেপি। কংগ্রেস সিপিএম কে কোনো গুরুত্বই দিচ্ছে না। এখান থেকে মোকাবিলা করা তো একটা কঠিন বলে, জায়গা। দাদা আমি নয়, জনগণও দিচ্ছে না। আচ্ছা হয়েছে তোমার, আপনি আমার কথা আচ্ছা হয়েছে, বলছেন না। আচ্ছা নাও না, এবার বলতে দাও। ব্যাপার হচ্ছে ধর্মতলায় ভর দুপুর বেলা 12টার সময় গেঞ্জি পাল্টানো, পেছনে তৃণমূল সামনে বিজেপি, মানুষও দেখছে, এবং তুমি শুনলো একটা খুব না তো ভালো কেউ বল কথা। আরে বলতে দাও না। শুনলো না আরে তো তুমি কেউ হেরেছো, কথা। তার জন্য আমিও কষ্ট পেয়েছি। না, সে তো বটে। তুমিও হেরেছো, কেন রাজনৈতিক হেরেছি, কর্মী হেরেছে। কিন্তু আমার জামানা না, না, সাথে রাজনৈতিক শুনো। কর্মী হেরেছে। আরে আমি তোমাদের এটাই মনে গরু করছি, হারিয়ে আমি গেছে। সম্মান দিয়েই বলছি, অদিতদা, রাজনৈতিক কর্মী। তোমাদের, আরে কি অদিতা আবার বিশ্বের জিতবে, তোমায় ভাবতে সবচেয়ে হবে বড় না অদিতাকে নেতা। নিয়ে। সে তুমি আজকে শুভেন্দুদাকে কোথায়? নিয়ে ভাবো। সে বলছে আমি তুমি হিন্দু না, শুভেন্দুদাকে নিয়ে মুসলমান ভাবো। না। এখন না, তুমি শুনুন। শুভেন্দুদাকে টিভি না নিয়ে থাকলে ভাবো না রে দাদা। CPM কংগ্রেস যে তুমি আছে, আচ্ছা এটা অভিজিৎদাকে নিয়ে জানতেই ভাবো, পারবে না। অভিজিৎ ঠিক আছে, গাঙ্গুলিকে নিয়ে ভাবো কি করবে। বলো, বলো। আচ্ছা ব্যাপার হচ্ছে যে দেখো, এই যে দল পাল্টানোর কথা, এ তো এই যে প্রথাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, তো রাজ্যের শাসক দল দিয়েছে তো স্বীকৃতিটা, এবং বিজেপির যারা লোক যারা রিজেক্টেড তারা বলেছে ভোট দেবো না, তারা গিয়ে টিকিট পেয়ে যাচ্ছে। কংগ্রেসে হয়নি। আরে আবার অদ্ভুত কংগ্রেসের কথা, কোনো আরে প্রকান্তি তুমি তো দল কংগ্রেস পাল্টেছে। করছে রে ভাই। এ এসে বড় শোনো বড় না কথা এবার। বলছে। আরে তৃণমূল কি কংগ্রেসের মুশকিল, রাষ্ট্রীয় জন্মই তো হতো না। সমাজবাদী মুশকিল, কংগ্রেস, আচ্ছা, তুমি তৃণমূল জানোই না। কংগ্রেসের আচ্ছা, আমি জন্মই জানি, ছিল হতো না। তুমি তো জানো, তুমি এখানে তো আমি কংগ্রেসের তোমায় আমার বলছি ছেড়ে বলতে। দাও, নয় রায়। তুমি আরে কংগ্রেস শোনো না, সব। আরে বাবা, আরে তুমি কোথায়? শোনো না। ছোট বড়, আরে বলো, শোনো শোনো, বলো। আগে শুনতে হবে, বলো, ধৈর্য ছোট করে রাখতে বলো। হবে। আমি জানি তোমাদের কথা কেন আমার শুনবো কষ্ট বলো তো? হচ্ছে তোমার জন্য, তোমাদের আমি তো কথা ওপেনলি কেন বলছি। শুনবো? আচ্ছা ঠিক আছে, কষ্ট হচ্ছে, হ্যাঁ আমি কষ্ট বুঝতে হচ্ছে তো, পারছি। এবারে কিন্তু বলতে দাও। প্রশ্ন হচ্ছে তোমাদের বলতে কথা ঘড়ি দেখে বলছি লাভ না নেই কে? দাদা, বলতে দাও। তুমি ছাত্র রাজনীতি বলো, বলো। এরকম করো না। বলো। ব্যাপার হচ্ছে যে দেখো বিশ্বদা, এই রাজনীতিটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, এবং এতে কি হয়েছে তোমার আলটিমেটলি বলি, রাজনৈতিক কর্মী যারা এখানে আমরা রাজনৈতিক কর্মীরা বসে আছি, এটা ভাবার সময় যে রাজনৈতিক কর্মীরা বিপদে পড়েছেন, এবং গোটা রাজনীতির পরিমণ্ডল পশ্চিমবঙ্গে আজকে দূষিত। এটা আমাদের দেখতে হচ্ছে চোখের সামনে। এই যে তোমরা বারবার করে আলোচনা করো কোয়ালিটি পলিটিক্স কোথায়, কোয়ালিটি পলিটিক্স তো পাবে না। তার কারণ ছাত্র রাজনীতি বন্ধ পশ্চিমবঙ্গে, কলেজ গেটে তালা পড়ে গেছে, তৃণমূলের বাহিনী বসে আছে। সেখান থেকে তুমি কি এক্সপেক্ট করছো? এটা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর বোঝা উচিত যে উনিও কিন্তু ছাত্র যুব করে যে রাজীব গান্ধীর কথাটা শান্তনুদা ভুলে যান মাঝে মাঝে, একটু মনে করিয়ে দিতে হয়। এই জায়গাটা বুঝতে হবে যে রাজনীতির কোয়ালিটিটাকে ডেপ্রিসিয়েট করবেন না পশ্চিমবঙ্গে। প্রণয়দা শুনছি তো আপনাদের সভাপতি বদলাবে, আপনাদের তো এক ব্যক্তি এক পদ, সুতরাং সেই জায়গা থেকে সুকান্ত মজুমদার মন্ত্রী হয়ে গেছেন, সভাপতি বদলাবে। সভাপতি বদলাতে কি বিজেপির সংকট কাটবে? প্রথম তো হচ্ছে বিজেপির কোনো সংকট নেই, তার কারণ হচ্ছে ভোটের পার্সেন্টেজ বেড়েছে, ভোটের সংখ্যা বেড়েছে, আমাদের কোনো সংকট নেই। আর আমাদের যা প্রসেস আছে প্রসেস মতোই সভাপতি হবে। আমাদের সভাপতি আমরা ঠিক করব, তৃণমূলকে বা সিপিএম কে চিন্তা করতে হবে না। একটু আগে দল বদলু নিয়ে কথা হচ্ছিল, আমার তো মনে হয় পশ্চিমবঙ্গের রাজনীতিতে সবচেয়ে বড় দল বদলুর নাম হচ্ছে মমতা ব্যানার্জি। তার কারণ তৃণমূল কংগ্রেস দলটাই তো হতো না যদি কংগ্রেস থেকে না আসতো। দ্বিতীয় হচ্ছে কৌস্তবে একটা কথার উত্তর দিয়ে কত টাকা দিয়েছিলেন সেটা বলে দিন, কত টাকা কৌস্তব দিয়েছিলেন? যেটা বললো 2016 সালে বিজেপির অনেকের জামানত জব্দ হয়েছিল, ঠিক কথা। এই কারণেই তো জব্দ হয়েছিল। 2011 থেকে 2021 পশ্চিমবঙ্গের মানুষ সিপিএম কংগ্রেসকে তো বিকল্প ভেবেছিল তৃণমূলের, তারা সেইটা প্রমাণ করতে পারেনি। সেই জন্য তো 2021 সালে প্রধান বিরোধী দল বিজেপি হয়েছে, এবং আগামী দিনেও প্রধান বিরোধী দল বিজেপি থাকবে। তৃণমূলের মোকাবেলা দারুণ, সরকার করবেন না, এটা মেনে নিলেন। বিজেপি সরকার করবেন না, বিরোধী দল মেনে বিজেপি নিলেন থাকবে, কি পশ্চিমবঙ্গে। অবস্থা? ধন্যবাদ, আমরা আসবো, চিন্তা নেই। ঠিক আছে, ভালো। আপনারা লেজে আমি থাকুন। বুঝেছি, ভালো এটা। আচ্ছা একটু বলি, বিশ্বদা, আমি একটুখানি প্রণয়বাবুকে সংশোধন করে দিতে চাই।
মমতা ব্যানার্জি দল বদল করেননি। মমতা ব্যানার্জি কংগ্রেস থেকে বেরিয়ে নতুন দল তৈরি করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। গো। প্রণব বাবু এটা বাংলা মুকুল রায় কংগ্রেস বলেনি। করেন যেটা পারেন এই করেছিলেন CCI না। এর হাত মমতা ধরে ব্যানার্জি দিল। করেছেন। দাদা, এটা মুকুল মমতা রায় বলেনি। ব্যানার্জি সেটা তৈরি করে আগে সেটা এর ছিল না। মুকুল রায় এর আগে মমতা অনেক ব্যানার্জি দল বলেনি। নির্বাচিত হয়ে এই মুখ্যমন্ত্রী হয়েছে। মমতা এটা দল মুকুল রায় বলেনি, আমরা শুনি। মমতা দল পাল্টায়নি, এনডিএ আমি পাল্টায়নি, একটা UPA মমতা করেছে। আমি একটা তারাও না এসইউসিআই করেছে। এ, মুকুল হ্যাঁ। রায় বলেনি, আরে আমরা কোন শুনিনি, বলছি পার্টি তো। করেনি, কিষাণজি করেছে। মুকুল রায় বলেনি, মমতার আমরা থেকে শুনিনি। বেশি দল চলে গেল। আচ্ছা, ঠিক আছে, আমি মমতা একটা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন- থেকে বেশি দল কেউ করে। বৈশ্বনাথ, আবার বৈশ্বনাথ, বৈশ্বনাথ, এটা মানুষ ঠিক বৈশ্বনাথ, করবে। আমি আজ একটা আপনি প্রশ্ন জিতেছেন। করবো। এই যে আশুতোষ, বৈশ্বনাথ, তুমি তৃণমূল কংগ্রেস করো, আমি প্রশ্নটা দুজনকে, বৈশ্বনাথকে, প্রণয়দাকে, তোমার এবং প্রণয়দাকে একটাই প্রশ্ন, দুজন সেম প্রশ্ন, যে তৃণমূল বিজেপির দুদলের কি উচিত যে অন্য দল থেকে সঙ্গে সঙ্গে চলে আসা প্রার্থীদের টিকিট দেওয়া বন্ধ করা? এবারের ভোটে কিন্তু দুদলের একজনও, যারা বিজেপি থেকে তৃণমূলের কাছে তারাও জিততে পারেনি, যারা তৃণমূল থেকে বিজেপি কাছে তারাও জিততে পারেনি। কি মনে হয়? দলে কে প্রার্থী হবে সেটা তো দলের শীর্ষ নেতৃত্ব ঠিক করে। তবে আমি একটা বলতে পারি এটা যে দল মতাদর্শের উপর দাঁড়িয়ে যারা করে তারা স্বাভাবিকভাবেই তাদের যে নীতিগত ব্যাপার তার উপরে সেটা থাকে। এবার আমরা সারা জীবন মনে করেছি যে ভারতবর্ষের যে পরম্পরা, যে রাজনীতি, সেটার সঙ্গে থাকবো। এক মমতা কথায় ব্যানার্জি, উচিত না বলুন না। আরে ভাই আপনি তো অনেক কথা বলছেন। হ্যাঁ, বলো। কংগ্রেস এখন সাইনবোর্ড হয়ে গেছে, বলো, বলো। CPM আরে, আরে, আসো, হয়ে বলতে দাও, গেছে, আসো, শুনছি, কিন্তু শুনছি। টুকতে আপনারা আছে। আমরা হ্যাঁ, মনে করি বলো। মমতা ব্যানার্জিকে সামনে রেখে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে যেটা সিদ্ধান্ত নেওয়া না হচ্ছে বললে চাকরিই সেটা থাকবে। না, এটা চাকরি আপনারা করেন, অশ্বত্থামা আমরা হতই চাকরি তো আমরা এটা চাকরি বলতেই করি হবে। না। দাও। আমরা স্বয়ংসেবক, আপনারা চাকরি করেন, আপনারা পেড আপনি ওয়ার্কার। স্বয়ংসেবক? হ্যাঁ, RSS এর? হ্যাঁ, আমরা স্বেচ্ছায় পার্টি করি, RSS এর ভলেন্টারি পার্টি স্বয়ংসেবক করি। আপনি? আপনারা RSS আরে, বলেনি, RSS ভলেন্টারি বলেনি। পার্টি করেন। আচ্ছা, আমরা তৃণমূল ভলেন্টারি ভলেন্টারি পার্টি করে। আরে ভাই, তোলাবাজি আপনারা- বন্ধ হলে তৃণমূলের বৈশাখা দোকান বন্ধ বলতে হয়ে চাই। যাবে। প্রত্যেকটা নির্বাচন থেকে শুভেন্দু দেশের দা। মানুষ যখন রায় দেয় তার থেকে শিক্ষা প্রত্যেকটা রাজনৈতিক দল নেয়, এক কথা। দ্বিতীয় হচ্ছে যে নির্বাচনে প্রার্থী করা উচিত কি উচিত না, দেখুন মানুষ শেষ কথা বলে। আপনি যেমন একটা ধরুন, এবারে উদাহরণ দিচ্ছেন। অর্জুন সিং বলতে পারবো অর্জুন না। সিং দিলীপ তৃণমূলের দা, বিভিন্ন না, না, মঞ্চে প্রশ্ন ছিল। হলেই দিলীপ দা, ভাইপো দশে চলে দশ। আসতে পারে যে কোনো আমি বলছি বিজেপি টিকিট দিয়ে। বলছি 10। এবার যদি 2019টা দেখেন, 2019-এ সেই অর্জুন সিং তো জিতে গেছিল, মানুষের রায় জিতেছিল। তো এই জন্য কোন কনফ্লিক্টের জায়গায় আমরা নেই যে দল বদলে করে আসলেই তাকে প্রার্থী করা যাবে না। শুধু আমার একটা কথা, সময়ের দল সাথে বদলে সাথে হবে। তার আমার দল বদল নিয়ে একটা কথা এগুলো আছে। শুভেন্দু দার বিশ্বদা, বললে কিন্তু হবে আমার না। দল দিলীপ বদল দা নিয়ে বলতে একটা কথা হবে। আছে। আমি বাংলার মিডিয়াকে তাও স্যালুট করব। বাংলার মিডিয়া এক চিহ্নে জিতে আরেক চিহ্নে বদল করলে বাংলার মিডিয়া ক্রিটিসাইজ করে। আর দিল্লির মিডিয়া, দেশের মিডিয়া, একজনের নাম দিয়েছে চাণক্য, যে দল বদল শুরু করলো অমিত শাহ, 5টা সিট জিতে রাজ্য সরকার করেছে টাকা নিয়ে, গদি তাকে মিডিয়া। তাকে শিখেই, তার থেকে শিখেই তৃণমূল করছে। তৃণমূল এখানে যা করছে সব বিজেপির থেকে শিখে। সামনে 4টে উপনির্বাচন, তারপরে আবার নির্বাচন, সারা বছর ধরে নির্বাচন চলবে। অনেকগুলো কর্পোরেশন নির্বাচন আছে, পুরসভা নির্বাচন আছে। তৃণমূল অবশ্যই 29টা সিট পেয়েছে, পশ্চিমবঙ্গে একটা বড় জায়গা দখল করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব, কন্যাশ্রী এবং লক্ষ্মীর ভাণ্ডার, মাইনরিটি ভোট, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্ব সবটাই জিতিয়েছে। কিন্তু জিতেও খুশি, অবশ্যই খুশি তৃণমূল, কিন্তু জিতেও কোথাও তো কাঁটা খচখচ করছে যে অনেক সিট কম মার্জিনে জেতা হয়েছে, অপোনেন্টের ভোট পার্সেন্টেজ একই রকম রয়েছে, সিট হয়তো আপনাদের বেড়েছে, কিন্তু কোথাও তো মনে হয় যে আরো ভালো হলে ভালো হতো, কারণ পুরসভা এলাকায় ফল খুব 7 খারাপ। লাখটা আরো বাড়লে ভালো হতো। দেখুন, যারা ভালো স্টুডেন্ট হয় তারা 100-তে যদি 99 পায়, তারা ভাবে আমি আরো 1 বেশি পেয়ে 100 পেতে পারতাম। তৃণমূল অভিষেক সারা বছর বন্দ্যোপাধ্যায় কাজ করে, ভাবছে। তৃণমূল তো এক্সপেক্ট করবে যে আরো যত বেশি ভোট তার থেকে বেশি আমরা ভোট পেলে ভালো। 42টা পেলে সব থেকে বেশি খুশি হতাম। মাথায় রাখতে হবে, যেভাবে একটা নেগেটিভ ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হয়েছিল, নরেন্দ্র মোদী নিজে প্রধানমন্ত্রী হয়ে 26টা সভা করছেন, মুখ্যমন্ত্রী কোটি কোটি খুললে টাকা দোষ নেই। খরচা, ইলেকশন মুখ্যমন্ত্রী খুললে কমিশনকে দোষ কাজে নেই। লাগানো, নির্বাচন কমিশনকে, কেন্দ্রীয় বাহিনীকে কাজে EVM গুলো লাগানো, এবার ঠিক কাজ করেছে? ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়াকে কাজে লাগানো, না, মমতা ব্যানার্জি মিথ্যা বলছে অপপ্রচার, EVM part of the game। 35টা আসনের EVM কি রসফলক, hack হয়েছে এবার? তারপরেও Joint আছে meeting হয়েছে, একটা অঙ্গরাজ্য আপনি এত না, উনি বলেছিলেন তো। এখন মনে হচ্ছে অঙ্গরাজ্য। কি বলেছিলেন? এখন মনে হচ্ছে অঙ্গরাজ্য। এখন মনে হচ্ছে অঙ্গরাজ্য। এতদিন কি মনে হচ্ছে? EVM টা এত কথা কেউ EVM টা বলে? কি কাজ করেছে তো? এই সরকার হজল, এই যে মাইনরিটি সরকার, নরেন্দ্র মোদী প্রধান মুখ্যমন্ত্রী ছিলেন 2002 সালে, তারপরে 2004 সালে তিনি 2001 সালে, 2002-এ তিনি জিতে এসেছিলেন, পরপর 3বার তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী একার ক্ষমতায়।
তারপর তিনি দুবার প্রধানমন্ত্রী একার ক্ষমতায়, এই যে মাইনরিটি সরকার সত্যি কি চালাতে পারবে? হ্যাঁ দাদা, শকুনের অভিশাপে গরু কোনোদিনই মরে। দড়ি ধরে এই বড় দেখো, টান, মোদি হবে কাঙ্কা। এটা দড়ি ঠিক ধরে করবে বড় টান। EDCBI। দড়ি আরে ধরে ঠিক বড় করবে টান, EDCBI। ডাক্তার মোদি যদি হবে ডাক্তার কাঙ্কা। যদি EDCBI গায়ক ঠিক হয়ে করবে। যায়, তাহলে তার যে গান খুব একটা ভালো হয় না, সেটা বোঝাই যায়। EDR CBI ঠিক আমার করবে, যেটা এটা তো বলার বললেই বক্তব্য, মিটে যায়। এটা- আমার যেটা বলার বক্তব্য, মোদির অহংকার একদম চূর্ণ হয়ে গেছে, আচ্ছা চূর্ণ দম্ভ চূর্ণ হয়ে গেছে। আচ্ছা চূর্ণ হয়ে গেছে। এবার তো কিন্তু মমতা মুখ্যমন্ত্রী হতে পারেননি। দিদি সরি দিদি প্রধানমন্ত্রী হতে পারেননি। ভাইপোর যে কি হতাশা, ভাইপোর কি মোদির হতাশা, guarantee। দিদিকে কিছুতেই কোথায় দিতে গেল পারবে না। মোদির guarantee? এর বাড়ি ওর বাড়ি কলিং বেল মানুষ দিয়ে দিয়েছে, কেউ শুইয়ে দরজা দিয়েছে। খুলছে না। আশুতোষ শুইয়ে দিয়েছে BJP কে। কংগ্রেস এবার আশাতীত ফল করেছে। কংগ্রেসও বোঝেনি, কংগ্রেস আশাতীত ফল করেছে। রেজাল্ট বেরোনোর আগে কংগ্রেস এটা মোদি বুঝেছিল। সিট পেয়েছে। উত্তরপ্রদেশের মতো জায়গা, সেখানে 6টা সিট কংগ্রেস পেয়েছে। কিন্তু ভবিষ্যতের দিশা কি? রাজ্যগুলোকে শক্তিশালী না করলে, না জিততে পারলে, শুধুমাত্র কর্ণাটক ক্ষমতায় আছে, কর্ণাটক এবং তেলেঙ্গানা, বড় রাজ্য না জিততে পারলে তো ভবিষ্যৎ কংগ্রেস, হিমাচল ছোট রাজ্য, মহারাষ্ট্রে ভোট রয়েছে, বিহারে ভোট রয়েছে। দেখো বিশ্বদা, একটা কথা বলি, এই মোদি নির্বাচিত কংগ্রেসের সরকার ফেলেছিল রিগিং করে, কনস্টিটিউশন এবং গভর্নরকে দিয়ে। এক্ষুনি সজলদা লাফিয়ে উঠবে। না, না, কংগ্রেসের কিন্তু ইতিহাস এক তো সেকেন্ড, তাদের এক সেকেন্ড, মতো। বলতে দিন না যে আপনি আমার স্বাধীনতা লাফিয়ে পর উঠলেন, থেকে কারণ আপনি তো কংগ্রেস শান্ত কতবার ছিলেন। জিতেছে? শুনুন না, বলুন। এই যে তুমি একটা প্রশ্ন করলে একটু আগে, সজলদাকে উত্তর দিল না যে কে ঠিক করবে এই সরকার চলবে কি, EDCBI ঠিক করবে চলবে কি চলবে না। কেন মিশন 35 নিয়েছে, কিন্তু ইলেকটোরাল বন্ড, কি আফসোস বলো, সারা বিরাট বিশ্বে আফসোস, 1 নম্বর। তৃণমূলের থেকে কম হ্যাঁ আছে তো, তৃণমূলের প্রচুর থেকে টাকা কম কামিয়েছে, পেয়েছে, বিরাট আফসোস। লাভ হলো না, লাভ হলো না, ইলেকট্রাল বন্ড করে লাভ না, হলো না। খাটাখাট ব্যাংক তোমরা এখন খাটে উঠবে না, খাট থেকে নামবে সেটা বলতে পারবো না। আরে এটা বলতে পারবো না। আসবে। ব্যাপার হচ্ছে খুব পরিষ্কার যারা জেনে নাও, কংগ্রেসকে ভোট দিয়েছে, নির্বাচিত খাটাখাট সরকার ব্যাংক যারা থেকে ফেলার প্রবণতা রাখে, মহারাষ্ট্রতে কি করেছিল, রিসর্ট পলিটিক্স কার হাত দিয়ে শুরু, এই বিজেপি, এই মোদি। আচ্ছা, এবং খাটাখাটি মহারাষ্ট্রে টাকাটা আপনারা খাটাখাটি ভোট পেয়েছে। টাকা খুব আসছে। সুন্দর লড়বো, তার প্রধান রিজনটা হলো MLC-টা দেখো, আমরা অ্যাডজাস্ট করেছি, আমরা লড়ছি এবং আমরা জিতবো। এই বিজেপি আসবে না, চিন্তা করে লাভ নেই, এরা শুধু চেঁচাবে। দক্ষিণ মালদায় আরে 8,500 চেঁচাবে তো, আমি- আরে দক্ষিণ আমি মালদায় আমি- আমরা আমি কি আছি? কংগ্রেসকে ভোট দিয়েছি। আরে আমি একটা কি প্রশ্ন আছি করবো আমরা? কৌস্তবকে। কৌস্তব, কেরালায় আপনারা ক্ষমতায় আছেন, কেরালার মতো রাজ্য যেখানে পরপর দুবার কোনো সরকার ক্ষমতায় আসেনি, এবার প্রথমবার লেফট সরকার পরপর দুবার ক্ষমতায়, তা সত্ত্বেও কেরালায় আপনাদের প্রাপ্তি মাত্র 1টি আসন। ভুলটা কোথায়, নেতৃত্বে না নীতিতে? এভাবে বিচার করা যায় না। কেরালায় 5 বছর সরকার পাল্টায়, 10 বছরের হচ্ছে সরকার রয়েছে, অ্যান্টি ইনকামবেন্সি আছে কেরালায়। যেটা আমরা চিন্তার কারণ, সেটা একটা সিট বিজেপি জিতেছে, সেটা আমাদের দেখতে হবে, কংগ্রেসকেও দেখতে হবে, আমাদেরও দেখতে হবে। আর একটা জিনিস খেয়াল করবে বিশ্বদা, কেরালায় কিন্তু 3টে সিট আমরা এই 600 থেকে 1000 ভোটের মধ্যে হেরেছি। কেরালা কংগ্রেস ওখানে আমাদের সাথে জোটে আছে। আমাদের কথা কেরালায় আমরা দেখবো নিশ্চিতভাবে। সব গোটা দেশে খারাপ প্রবণতা সেটা হচ্ছে পোলারাইজেশন। সেই পোলারাইজেশনটা যে কোনো রাজনৈতিক দলকে কিন্তু আগামী দিনে ক্ষতির দিকে যারা করবে। ISF এর সাথে জোট করে, এটা বলেন দাদা, তারা polarization এর কথা বলছে। ISF এর সাথে কংগ্রেসের কোনো 2021 এসব CPM বলবেন না। ISF এর সাথে জোট করলো। কংগ্রেসের সাথে কিছু নেই। অধীর চৌধুরীর মাইক অধীর কেড়ে চৌধুরী নিল। প্রথম বলে দিয়েছিল আব্বাস যে সিদ্দিকী ISF এর এসছে সাথে বলে আমাদের অধীর কিছু নেই, এটা চৌধুরীর রেকর্ড করে মাইক দিন, কেড়ে ভালো নিল। করে। ব্রিগেডের সবাই তারা polarization এর কথা বলছে। লোকে এখনো তারা polarization আপনারা এর তো কথা বলছে। polarization করছেন। আইএসএফ এর বিধায়ক কেন নামলো না? মুসলিম করে এখন ভোট করা আব্বাস বিভাজন সিদ্দিকীর করে, গোটা বাসনগুলো ভারতবর্ষে শান্ত বিজেপি ইউপি করে। ডায়মন্ড দরবারে লড়লো না, এখানে বড় বড় বাতেলা। শান্তনু ডায়মন্ড দরবারে লড়লো না, সমস্ত ছেড়ে দিয়ে ভাইপোকে বলছে, ছেড়ে দিল, এখানে বাতেলা। আব্বাস সিদ্দিকী ডায়মন্ড দরবারে লড়লেন না কেন? কে ডায়মন্ড দরবারে প্রার্থী? সেই CPM কে ডায়মন্ড দরবারে প্রার্থী? লড়লেন? ডায়মন্ড দরবারে লড়েছে প্রতিকূল। প্রতিকূল। CPM এবার টিজি আর প্রতিকূল লড়েছে। কি হলো? অমিত মালব্য হয়েছে, প্রতিকূলের ছবি টুইট হয়েছে, করছে। হয়েছে। অমিত মালব্য প্রতিকূলের ছবি টুইট করছে, এমন ননসেন্স। শান্তনুদা, 2019, 2021, 2024 উত্তরবঙ্গ নিয়ে কিন্তু আপনাদের নতুন করে ভাবতে হবে। বিশ্বদা, তার আগে আমি আপনাকে অনুমতি নিয়ে একটা ছোট্ট স্ট্যাটিস্টিক্স দিই। বিজেপি 200 ব্যবধানে জিতেছে 7টা সিট, 500 ভোটের ব্যবধানে জিতেছে 23টা সিট, 1000 ভোটের মধ্যে জিতেছে 49টা সিট।
আর মাত্র 2000-এর মধ্যে জিতেছে 86টা সিট। এটা যদি 240 যোগ পার হয়ে করেন, গেছে। এটা যদি যোগ করেন 240 পার হয়ে গেছে। 165। এটা নিয়ে আরে এখন ভাই, লড়াই হবে। 240 আমার পার হয়ে প্রশ্ন- গেছে। তার মানে আমার প্রশ্ন। শেয়ার মার্কেটে তার মানে চুরি সেটাও বিরোধী আটকে আছে। আপনাকে শেয়ার দিয়ে মার্কেটে দিয়েছে। চুরিটাও বলা আমার যায় প্রশ্ন সেখানে। যা বললেন তাতে আরে 200 একটু শেয়ার যোগ করে মার্কেটে বলুন চুরিটা কত? বলুন না, 1040,000 কোটি টাকা চুরিটা আমার বলুন না প্রশ্ন। শেয়ার মার্কেটে। আচ্ছা, হেরেছে কত? আমার- হেরেছেটাও বলুন। আমার প্রশ্ন। না না, এটা হেরেছে বলছি তো, কেউ 200 বলুন। ভোটে জিতেছেন BJP 7টা হেরেছে সিট। কত ভোটে? বলে দিচ্ছি, ঠিক আছে। 200 ভোটে জিতেছেন 7টা সিট। ঠিক আছে, শান্তনুল্লাহ, সেটা শান্তনুল্লাহ, তদন্ত যে হওয়া প্রশ্নটা দরকার। করলাম 19, 21, তদন্ত দরকার 24, এটা। উত্তরবঙ্গ নিয়ে নতুন করে ভাবতে হবে আপনাদের। উত্তরবঙ্গে কুচবিহার পথ দেখানো শুরু করেছে। আগামী দিনে উত্তরবঙ্গ আবার তৃণমূলময়ী হয়ে উঠবে। তার কারণ চা বাগান থেকে শুরু করে সার্বিক উত্তরবঙ্গের উন্নয়ন মমতা ব্যানার্জি করেছেন এবং উত্তরবঙ্গের মানুষ উপলব্ধি করেছে যে সেখানকার সাংসদ এবং বিধায়করা যদি গিয়ে উপলব্ধি করতো তো বাংলার ভোটের পাওনাটাকে রেজাল্ট আটকে পেতো। দিয়ে এসেছে। ভোটের রেজাল্ট তো 2026 অব্দি পেতেন, অপেক্ষা করুন। উপলব্ধির রেজাল্ট 2026 অব্দি কোথায়? অপেক্ষা একটা করুন। কুচবিহার, সেটাও অল্প আরে আপনারা মার্জিন। কত ভোটে ছাড়াও জিতেছে? আপনি 2026 এর রেজাল্টটা মিলিয়ে নেন, সোহেল বাবু। বালুরঘাট কত ভোটে আবার কত জিতেছে? কটা সিট পান দেখুন। কত ভোটে জিতেছে? আবার নিয়ে আসুন প্রধানমন্ত্রীকে আমি তো বললাম, ডেলি প্যাসেঞ্জারি আপনি করাতে। কত ভোটে জিতেছেন পশ্চিমবঙ্গে? বারবার হারছেন, বারবার আপনারা হারছেন। বলুন না। জায়গা দিয়ে দেবেন, পশ্চিমবঙ্গে উনি আপনারা ডেলি 29 করবেন, কত কত ভোটে ভাইপোটটা বাদ দিয়ে বলুন। সবাই সাত লক্ষ খুশি। 30,000 আমি বললাম, জিতেছে ভাইপোটটা বাদ দিয়ে বলুন। আরে ও তো মহাচোর। 7 লক্ষ সবাই 30,000 খুশি এবার ভোটে, জিতেও কাটা ভরসা জোটে। সত্যি তাই, এবারে সবাই খুশি। বিজেপি খুশি, তৃণমূল খুশি, বাম খুশি, কংগ্রেস খুশি, কিন্তু কোথাও একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে যে এই জোট সরকার চালানো কতটা কঠিন বা কতটা সহজ। সময় তা বলবে। নরেন্দ্র মোদী আক্ষরিক অর্থেই অটল বিহারী বাজপেয়ী হতে উঠতে পারবেন কিনা, তার জন্য আমাদের অপেক্ষা করতেই হবে। পশ্চিমবঙ্গেও আগামী দিনে পুরসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন প্রায় পিঠোপিঠি চলে আসবে, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। অনেক অনেক ধন্যবাদ আজকের সোজা সাপটায় আসার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।